হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। সবাই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সকালে উঠে প্রিয়াংশুর খেলা হয়ে গেছে। দেখুন, আমি রান্না করে নিলাম, ওর জন্য রুটি বেগুন ভাজা করে নিয়েছি। ও আর ওর দাদান খেলছে, দেখছেন। আর চলুন কিচেনে দেখিয়ে দিচ্ছি। ওর জন্য রুটি বেগুন ভাজা বানালাম। ও আজকে আমাকে বললো কিছু খাবে না, দুধের কিছু, তাই জন্য রুটি আর বেগুন ভাজা, এই যে এটা খেয়ে যাবো। ওকে, এবারে খাওয়াই রেডি করি, চলুন। প্রিয়াংশুকে এখন রেডি করে নিচ্ছি, স্কুলে যাবে, তাই জন্য সুন্দর করে জামা কাপড় পরিয়ে নিচ্ছি। আগে বেশি করে পাউডার দিয়ে দিই, কারণ কি এত গরম ঘামাচি না হয়। তাও কিছু না কিছু দানা এটা ওটা সেটা হতেই থাকে। বাচ্চা মানুষ, বুঝতেই পারছেন, প্রচুর ঘাম দেয়, ঘাম হবে আর ঘামাচি হবে। এই তো ভালো করে জামা কাপড় পরিয়ে নিয়ে ওকে খাইয়ে দাইয়ে একেবারে রেডি করিয়ে দেবো। রেডি করিয়ে আবার মুখ টুক মুছিয়ে টুচিয়ে, এমনি তো রেডি হয়েই যাচ্ছে, মুখ টুক মুছিয়ে টুচিয়ে ক্রিম ট্রিম লাগিয়ে দেবো, সানস্ক্রিন লাগিয়ে দেবো, তারপরে নমো করে বেরিয়ে যাবে। দাদান টুপি পরিয়ে দিচ্ছে প্রিয়াংশুকে। প্রিয়াংশু স্কুলে যাবে, প্রচুর রোদ উঠে গেছে। এই 9টার স্কুলটা চেঞ্জ করে 8টা করে দিলে ভালো হয় বাচ্চাদের জন্য। টাটা সোনা, সাবধানে থাকবে, হ্যাঁ, দুষ্টু কম করবে, বেশি না। আই লাভ ইউ সোনা। হ্যাঁ এসো, ভালো করে থাকবে। কেকটা আর জেমসটা খেয়ে নেবে, পড়াশোনা ভালো করে করবে। সুপ্রভাত, আবারও এসে গেলাম আপনাদের সামনে। আজকে 22 তারিখ, চলে গেল প্রিয়াংশু এখন স্কুলে, বাবা নিয়ে গেল। আজকে হচ্ছে 22 তারিখ। এই 22 তারিখ আমার জীবনের কাল নেমে এসছে, এসছিল, কি বলবো। 22 তারিখ 1 মাস আগে আমি আমার মাকে হারালাম। আজকের দিনে এই 22 তারিখের আজকের দিনে এই টাইমটায় মা এখন আর নেই। 8:45-এ মা মারা গেছে। আর আমাকে তো জানানোই হয়নি, আপনারা তো সবই ব্লগে দেখেছেন, কোনো কিছুই জানানো হয়নি। মা কেমন আছে, মা কেমন নেই, শুধু বলেছে হ্যাঁ মা, ওই রকম না, মা সিরিয়াস আছে, পারলে তোমরা এসো, এরকম। আমাকে আমার হাজব্যান্ড তো এখানে ছিল না, দেওঘরে ছিলেন, তো ওরকম জানিয়েছিল। আমরা তো ভাবছিলাম যে ঠিক আছে, সেদিন শনিবার ছিল, ভেবেছিলাম ঠিক আছে রবিবার দিন, ও শনিবার রাত্রে ফিরবে, রবিবার দিন আমরা প্যাকিং করে রবিবার যেই ট্রেন পাবো, যেমন পাবো ধানবাদ দিয়ে হাওড়া দিয়ে চলে যাব। আর আমাদের ডাইরেক্ট টোটোটা হয়, তো আমরা চলে যাব, ওটা ভেবেছিলাম। তারপরে তো হসপিটালে যাওয়া হবে না হবে দেখবো, তো সেই অনুযায়ী আমি কাপড় জামা, আমি মাস্ক নিয়ে গেছি, হসপিটালে যাব, বাচ্চাটাকেও নিয়ে যাবো, বাচ্চাটারও মাস্ক নিয়ে গেছি, নিয়ে নেব, এটা ভেবেছিলাম। নিয়ে গেছি তো পরের কথা, নিয়ে নেব। হাজব্যান্ডের আসার কথা ছিল দেরি করে, আর এখনও মনে আছে রাত্রি 10টা হঠাৎ করে বললো আমি 1:30 ট্রেনটা ধরবো, 5টার মধ্যে পৌঁছে যাবো, তাহলে প্যাকিংগুলো ভালো মতন করতে পারবো বিকেলবেলা আর সন্ধ্যাবেলার মধ্যে, পরের দিন আমরা ভোর বেরিয়ে যাব। তো এই কথাটা হয়েছিল, এত দূর কথা হয়েছিল। হঠাৎ করে 1:30টার সময় যখন আমি প্রিয়াংশু, আর সারাদিন আমি কাজ করছি, বাবার সাথে কথা বলছি, ওই দিন এরকম হয়েছে, আমাদের ওখানে যতজন কাছাকাছি লোক, যেমন বাপি জেঠু, টিলা কাকু, রাজু দাদা, এদের ফোন করছি, এরা কেউ ফোন উঠাচ্ছে না, টিলা কাকু শুধু ফোন উঠিয়েছে। কাকু উঠিয়েছে, কাকু আমাকে বলেছে যে এরকম তোর বাবা হসপিটালেই আছে, আমি তো কাজে ব্যস্ত আছি, আমি ঠিক বলতে পারছি না এখন, তো তুই আয় আয় আয়, তুই কখন আসবি, কথাটা ঘুরিয়ে যাচ্ছে, তুই আয় আয় আয়, ডাকছে, তুই আয় আয় আয়, ঠিক আছে ঠিক আছে, তুই আয় না, কোনো ব্যাপার না, তুই আয়, আরামে আয়, এটুকুই বলছে। কাকু কেন সত্যিও বলেনি, কাকু মিথ্যাও বলেনি, কাকুকে ওরকম আমি বলতেও পারবো না যে কাকু আমাকে মিথ্যা বলেছে। কাকু কিন্তু কিছু বলেনি, কাকু ডিউটিতে আছে, মা সিরিয়াস আছে, এটা জানে, কাকু আসতে বলছে, এইটা হচ্ছে। আর বাপিও শুধু ফোনই তোলেনি, কি বলবো বুঝতে পারিনি, রাজু দাদাও ফোন তোলেনি, আর জগাওকে ফোন করে পাই না, যারা আমাদের কাছাকাছি তাদেরকে ফোন করছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে তো 1:30টার সময় যখন প্রিয়াংশুর সাথে প্রিয়াংশুকে খাওয়ানোর আগে আমি 12টার দিকে আবার বাবাকে ফোন করেছিলাম যে মামামের খাবার নিয়ে গেছে, বললো হ্যাঁ নিয়ে এসছি, তো খাওয়াতে পারলাম না ঠিক মতন, মামামের সিরিয়াস আছে, আমি হসপিটালের বাইরেই বসে আছি। বললাম বসে আছো? তখন বলছে হ্যাঁ আমি তোমার মাকে ছেড়ে যাবো না, আমি হসপিটালের বাইরেই আছি। বললাম বাবা ঠিক আছে, দেখছি আমরা কেমন হচ্ছে না হচ্ছে। তখন বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যত চেষ্টা করো, যত তাড়াতাড়ি চেষ্টা করো এসে যাবার। বললাম ঠিক আছে বাপি,
চিন্তা করো না, আমরা একদম এসে যাব। কারণ আর তখন তারপরে হ্যাঁ বাবার সাথে কথা বলে রাখলাম, বাবাকে বললাম ঠিক আছে আমি এবারে স্নান টান করিয়ে নিই, বাবুকে খাইয়ে দিই। তো যথারীতি ওরকম স্নান টান করিয়ে ওকে খাওয়াতে বসিয়েছি। 1:20 বাজে বেল বাজলো। তো ওর বাবা মিউজিকটা অ্যালার্ম মানে ওই কলিং বেলের মিউজিকটা এমন করে বাজায়, এটা বুঝতে পারি নর্মাল লোকে নর্মালি বাজাবে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার ওরকম করে বাজাবে, ওর বাবা একটুখানি ওটাকে মিউজিক্যাল ওয়েতে বাজায়, ওইটা ধরে নিয়েছি। হ্যাঁ এটা তো ওর বাবার, ও খেতে খেতে বলছে মানে বাবুটা খেতে খেতে বলছে বাবা এসেছে। বাবা 1:30টায় ট্রেন ধরবে বললো, এখন 1:20 মানে 1:30 বাজে এসে যাবে বাবা। তো আমি ঘর থেকে ব্যালকানি থেকে দেখলাম হ্যাঁ ওর বাবা এসেছে। ও বললো বাবা এসেছে বাবা এসেছে। ও আর আমি গেলাম ওর বাবাকে আনতে। তখন ওর বাবা আমাকে কিছু বলেনি, ওর বাবা সব জানতো আমাকে কিছু বলেনি। বাই কার এসে গেছিলো সেটাও আমি জানি না। ও ঘরে ঢুকলো নর্মাল পার্সন যেরকম ঘরে ঢোকে, ও এসে হাত পা ধোয় স্নান করে, ও কিচ্ছু করলো না সেদিন। আগের দিন খিচুড়ি বানিয়েছিলাম, খিচুড়ি খেয়ে নিল, বলে যে আমি একটু গরম করে খেয়ে নিচ্ছি। আমি বললাম হ্যাঁ খেয়ে নাও। আর আমি বানিয়েছিলাম সেদিন মাছ ভাত, তো আমি খেতে পারছিলাম না। আমি 2 দিন ধরে বৃহস্পতিবার, শনিবার দিন মা চলে গেল, বৃহস্পতিবার দিন আমি খেতে পারছি না, বৃহস্পতিবার থেকে। তো আমি খেতে পারলাম না, তখন আমাকে বললো খাও। আমি বললাম না, একটা মাছে আর 90% ওকে দিয়ে দিয়েছি, শুধু কাটার ভাগটা একটুখানি আমার দিল, কারণ কাটা চিবাতে আমি ভালোবাসি, তাই কাটার দিক থেকে একটু মাছ দিল। আমি ভাতটা খেতে পারছি না, এইটুকু বলে 2 গাল ভাতটা খাও। তো আমি খেলাম যেমন করে, বকাবকি খেলাম বলে, তারপরে হাতটা ধুলাম। তো আমি বললাম ঠিক আছে বাবুটাকে আমি ঘুম পাড়াতে নিয়ে যাই, বাবুর তো খাওয়া হয়ে গেছে। তখন বললো না ঘুম পাড়িও না, প্যাকিং করো, চলো বেরোবো। বললাম বেরোবো? এখন কোথায় ট্রেন? আর এই মুহূর্তে বললে হয় না কি প্যাকিং করব, টাইম লাগবে, আরামে করি, কালকে সকালবেলা ভোরবেলা তো বেরোবোই, বিকালবেলা চাটা খাওয়ার পরে প্যাকিং করবো। বলছে না গাড়ি দাঁড়িয়ে আছে চলো। গাড়ি করে এসেছো? বলছে হ্যাঁ গাড়ি করে এসেছি, চলো চলো চলো, আর বেশিক্ষণ থাকবো না। আমি তাড়াতাড়ি যতটা সম্ভব হলো তাড়াতাড়ি মানে যা পারছি, আমি বললাম না আমি তখনও জানি, আমি তখন মাস্ক নিয়েছি যে হসপিটালে যেতে হবে। কেন কি হয়েছে? বলে কিছু না, মা সিরিয়াস আছে, মামা তুমি আর বাবুটা গেলে মা একটু সুস্থ হয়ে উঠবে, মা একটু ভালো হয়ে উঠবে। আমি অমনিভাবেই বোকার মতো সব কিছু প্যাক ট্যাক করলাম। আর আমি আমার স্বামীকে কখনো অবিশ্বাস করিনি আজ পর্যন্ত, কারণ ও সবসময় সত্যিই বলেছে, যেটা বাস্তব সেটা বলেছে। সেই দিন মিথ্যাটা বলেছে, সেই প্রথম মানে আমি যতদিন ধরে 15 বছর ধরে চিনলাম ওই মানুষটা 15 বছরের ফার্স্ট টাইম আমাকে মিথ্যা বললো, মিথ্যা বলে নিয়ে গেল ওখানে। সারাটা রাস্তা আমি যাচ্ছি, এবারে খাবারটা আর না ঠিক মতন হয়নি, বাঁকুড়ায় গিয়ে পুরো বমি হয়ে গেল, পেটে কোনো খাবার নেই, আর কিছু খেতেও চাইছি না। যাই হোক আমার ছেলে ঘুমাতেই গেল। আমি ভাবলাম ছেলের অসুবিধা হবে বাই কার, কারণ ওই একটা হয় না এসি চালানো থাকলে কারের ভেতরে পুরো মানে কি বলবো হাওয়া বাতাস খেলে না, তো অসুবিধা হয়। তো সেই কারণে ভাবলাম তো না ওর হয়নি, আমারই হয়েছে, আমারই মাথা ব্যথা করছে, বই ভাব হয়েছে। যাই হোক পৌঁছালাম যখন রাত্রিবেলা, এবারে বাবাকে ফোন করছি, বাবা বলছে সোজা টিলা কাকুর বাড়িতে আসবে, মানে কাকুর বাড়িতে। তো কাকুর বাড়িতে আসার কথা বললাম, আমি তো ঠিক আছে কাকুর বাড়িতে যাবো, আগে হসপিটাল হয়ে, বাবাকে বলছিল আগে হসপিটালে ঢুকবো। ইতিমধ্যে আমার একটা বান্ধবীর সাথে কথা হয়েছিল, সে কানাডায় থাকে, অর্পিতা। তো অর্পিতা বললো তুই চিন্তা করিস না, আমার হাজব্যান্ডের ওয়াইফ মানে আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ ওখানে জব করে, আমি তাকে বলে দিয়েছি, তুই চিন্তা করিস না। আমি ঠিক আছে তাহলে তুই আন্টিকে দেখতে পারবি। বললাম বাবা তুমি হসপিটালের বাইরে থাকবে, আমি গিয়ে ডাইরেক্ট মাকে দেখবো, তারপরে আমি ঢুকবো। বাবা নাকি হঠাৎ ওকে ফোন করে বললো কাকুর ওখানে আসতে, আবার ফোন করলো, মানে প্রায় বাড়ি পৌঁছাবো, তখন বলছে না সোজা বাড়ি আছে। বাড়ি যখন আমাদের গাড়িটা ঢুকলো, মানে গাড়িটা জাস্ট মানে আমাদের বাড়ির রাস্তাটায় ঢুকছে, তখন দেখছি 5জন 6জন 6-7জন বাইরে দাঁড়িয়ে আছে। আর আমি গাড়ি থেকে নামবো, নামার সঙ্গে সঙ্গে বাপি জেঠু আমাকে নিয়ে আসলো, নিয়ে এসে বললো মাম্পি তুই তো শক্তিশালী, তুই তো স্ট্রং, তোকে এরকম শক্ত হয়ে থাকতে হবে, ভালোভাবে শক্ত হয়ে থাকতে হবে। তারপরে বাবা আমাকে দুয়ার থেকে যখন দিয়েছে, আমার গায়ে হাত দিয়ে বলছে মাম্পি চলো মায়ের কাছে চলো। আমি তখন সব বুঝে গেলাম যে আমার যে মানুষটা সে আর নেই, কারণ আর মায়ের কাছে চলো কি, এত লোক বাইরে দাঁড়িয়ে আছে, মায়ের কাছে চলো মানে বোঝাই যাচ্ছে। মা যেখানে হসপিটালে ছিল, দেখছি মা শুয়ে আছে, মায়ের বুকের উপর গীতা আর তুলসী গাছের চারা দেওয়া আছে। এই গেলাম। আমার সত্যি বলতে এই ব্যথাটা কোনোদিন 2-4টা ব্যথা আমি বুঝতে পারবো না, কোনোদিন আমার মানে কোনোদিন লাগাও হবে না। এক হচ্ছে লাস্ট 16টা দিন আমি আমার মাকে দেখতে পারিনি, আইসিইউতে কোনোভাবে দেখতে দেয়নি।
ফোন টোন কিছু না। আমি মায়ের সাথে দুটো কথা বলতে পারিনি, লাস্ট 16 দিন আমাকে দেখতে পারিনি, মাকে বুকে জড়াতে পারিনি, শেষ মুহূর্তটা কিছু করতে পারিনি। কিন্তু বাবা অতক্ষণ জল দেয়নি। কিন্তু কি বলুন তো, ওই আমি যাওয়ার পরে আমার হাত দিয়ে গ্লাস দিয়ে জলটা দেওয়া করলো, কিন্তু ওটাকে আমি জল দিতে পারলাম? মানে আমার মনে হয় তো বেঁচেই তো নেই, প্রাণটা তো চলেই গেছে। লাস্ট জলটুকু বাবা, মানে সবাই ওটাই বিশ্বাস করে, বাবা বলে তো তুমিই দিলে। বাবা বলে আমি এতক্ষণ ধরে তোমার মাকে জল দিইনি, তুমি আসবে দেবে। এই একটা জিনিস বলতে পারবো না আমি চিরজীবন, যে আমি লাস্ট 16টা দিন তাকে জড়াতেও পারিনি, কিছু করতে পারিনি। দ্বিতীয় হচ্ছে বড় কষ্টের জিনিস, সেটা হচ্ছে যখন মায়ের মুখাগ্নি করছি আমি আর হাজব্যান্ড মিলে, তখন যখন আমি সামনে দাঁড়িয়ে যখন মুখে আগুনটা দিচ্ছি, হাজব্যান্ড আমাকে ছুঁয়ে রেখেছিল, তখন মনে হলো আমি মাকে জ্বালিয়ে দিলাম, এত বড় পাপ করলাম এত ভালোবাসার মানুষটাকে। এই দুটো জিনিস। আর তারপরে আমাকে পুরোহিত মশাই বললো পা ধরে প্রণাম করে নিতে। প্রণাম করতে গিয়ে তো আর আমি উঠতে পারছি না, হাওয়া করে কাঁদছি। এই কটা জিনিস আমি কোনোদিন ভুলবো না, মানে আমি মরা অবধি এই জিনিসটা ভুলতে পারবো না যে আমি এই জিনিসটা করলাম। আর তারপর থেকে নিজেকে রিকভার করে, কিন্তু মায়ের যেদিন শ্রাদ্ধের কাজ ছিল সেদিন পিণ্ডদান করতে করতে আমার পুরো আমার চোখ থেকে জল পড়ছিল। আর সত্যি কথা বলতে গেলে এখনো অবধি একটা মাস হয়ে গেল, কোনো রকম ভয়, কোনো রকম আভাস, কোনো রকম কিচ্ছু পাইনি। আপনারা তো দেখেইছেন ব্লগে যে ওখানে শ্রাদ্ধ শান্তি করা হয়েছে, কত সুন্দরভাবে হয়েছে। ঘরে এখানে এসে কীর্তন দেওয়া হয়েছে, দেওয়া হলো, মানে 7 দিন কি 10 দিন পরে দেওয়া হলো, কোনো অসুবিধা হয়নি। মা সত্যি একটা পবিত্র মানুষ ছিল। মানে সবার মা বাবা প্রিসিয়াস হয়, মানে অনেক আত্মা অনেক জ্বালাতন করে, কিন্তু মায়ের তরফ থেকে ওটা পাইনি। খুব ভালো লেগে, মানে খুব ভালোভাবে গেছে, কোনো রকম ডিস্টার্ব করেনি। কারণ পাশের বাড়ির কাকিমা যাওয়ার পরে শুনেছিলাম রিক বাবাকে বলেছিল এরকম ওর মাকে দেখেছে, ওর মা ডেকেছে, ও বেরিয়ে গেছিল এসব, কিন্তু আমার বাবার ওরকম হয়নি, আর আমাদেরও হয়নি। আমরা তো একা একাই ছিলাম। যাই হোক, চলো 1 মাস হয়ে গেল, বলুন একদিন হয়, 1 সপ্তাহ হয়, 1টা মাস হয়ে গেল, চলে গেছে, কোথায় চলে গেছে। আর ডাকলে পাবো না। মাম্মা, না বল কি হয়েছে, কাঁদছিস কেন? আমি আছি তো, কেউ বলবে না। চলুন মাম্মামকে দেখিয়ে দিই, কত দূর চলে গেল আমার মা। বড় কষ্ট লাগে সত্যি বলছি। এই আমি না কীর্তনের দিনেই মায়ের চোখের দিকে তাকিয়েছিলাম, আর আজ তাকালাম। আমি তাকাই না, আমি প্রণাম করি দূর থেকে, মায়ের গলাটা অবধি দেখি, মায়ের চোখের দিকে তাকাই না। বড় মায়াবী চোখ, বড় কষ্ট লাগে। মা হারানোটা যে কি, সত্যি বলছি, মা হারানোটা বড় মর্ম, বড় বেদনা। এখনো মনে হচ্ছে মামাম হাসছে আমার দিকে তাকিয়ে, হালকা একটা হাসি দিচ্ছে। খুব মিস করছি মা। বাবা প্রিয়াংশুকে ছেড়ে দিয়ে এসে গেছে, আমি এখানে চা বানিয়ে নিচ্ছি বাবার জন্য, আমার জন্য। আর আমি একটুখানি ছাতু নিয়ে নিলাম, ছাতু খাবো, আছে সকালের টিফিন। চলুন চাটা বানিয়ে ছেঁকে নিই। বাবা গেল ব্লিঙ্কিটের জিনিস আনতে, আমি চাটা ছেঁকে নিচ্ছি। ব্লিঙ্কিট এসে গেছে বললো, বাবাকে বেশি করে বাবা যতটা দরকার চা অতটা দেবো। আমার আজকে ইচ্ছা নেই, তাই না? চা ছাকতে ভাবলাম আর ইচ্ছা নেই, চা খাবো না, ছাতুটাও এখন খেলাম। বাবা বললে বাবাকে বলবো যে বাবা না আজকে ইচ্ছা করছে না। জানি বাবারও একা ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, ভালো লাগছে না। এই কাপটা বেকার নিয়েছি, চলুন কাপটা সাইডে রেখে দিই, এখন বাবার চাটা নিয়ে যাই। এই যে বাবা আসছে জিনিস নিয়ে, এটা খুব সুবিধা হয়েছে ব্লিঙ্কিট, হঠাৎ করে 10 মিনিটের মধ্যে ঘরে দিয়ে চলে গেল। এই যে জিনিসগুলো এসছে, আমি একটু মুড়ি আনিয়ে রাখলাম, মুড়িটা বাড়ন্তি মুড়ি, তারপরে দুধ, মুড়িটা তো 1+1 থাকে, দুটো। আর এই কাঁচা লঙ্কাটা বাবাকে আবার বলবো, ওই জন্য কাঁচা লঙ্কা, অল্প কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। বিস্কিট ছিল না ঘরে, বিস্কিটের খুব অভাব হয়েছিল, সব ডেট টেট দেখে মিলিয়ে নেবো বিস্কিট। প্রিয়াংশুর জন্য একটা নতুন ট্রাই করাবো, হাইড অ্যান্ড সিক, এই যে এনেছি হাইড অ্যান্ড সিক, এগুলো সব বার করে নিই। এখানে বাবার সাথে আমি গল্প করছি, মাকে নিয়ে কথা বলছি, জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। প্রচুর জামাকাপড় মানে ধোয়া হয় আর ভাঁজ করে রাখা হয়, এক এক জায়গায় রাখা হয়। আজকে খুব সুন্দর করে ক্লাসিফিকেশন করে ভালো করে রেখে দিচ্ছি জামাকাপড়গুলো। কাপড় জামা গুছিয়ে এসে রান্নাঘরে এসে গেলাম। আজকে সিম্পল রান্না করবো, ভাত আর ডাল আর আলু সিদ্ধ। ভাতটা বসে দিচ্ছি একদিকে, আর বাবা বললো মুড়ি খাবে, তাই বাবাকে মুড়ি দিয়েছি। বাবার জন্য চাটা বসিয়ে দিচ্ছি, আর একদিকে চাটা গরম করে দেবো। এগুলো
এগুলো হোক, আমি আবার একটু কাজ করে আবার আসি আপনাদের সামনে। বাবা বাসনগুলো মেজে দিচ্ছে, তার মাঝখানে একবার বেল বাজলো, কেউ এসছে। আমি ওদিকে কাজ করছি গুছাগুছিতে, বাবা বললো আমি মেজে দিচ্ছি। বসিয়ে দিয়েছি একদিকে মুসুর ডাল সিদ্ধ হচ্ছে এখানে। আর দেখুন আমি কাজ করছিলাম ওইদিকে আর পড়ে গেছে, আর এদিকে আলু সিদ্ধ হচ্ছে, প্লাস আছে ভাত আর আলু সিদ্ধ। ভাত এখানে হয়ে গেছে অলরেডি, আর এখানে বাবার একটু চা রাখা আছে। আজকে ভালো লাগছে না ভিডিও করতে, কারণ আজকে মনটা মানে বিষাদে ভরে আছে, কষ্টে আছি সত্যি কথা বলতে গেলে। মায়ের জন্য বারবার মায়ের কথাই মনে পড়ছে। কি যাচ্ছে, প্রিয়াংশুকে নিতে যাচ্ছে। কে এসেছে দেখি দেখি, কে এসেছে কে এসেছে। প্রিয়াংশু স্কুলে একটা অ্যাক্টিভিটি করিয়েছে, তাই প্রিয়াংশু এসে আমাকে দেখালো, মাম্মাম দেখো আগে দেখো এটা কি। ওকে কালার করতে দিয়েছে। এটা কি? হ্যাঁ, কি খাবে? গ্লুকন্ডি, নিম্বু পানি। গরম থেকে এসেছো, একটু ঠান্ডায় হও, ফ্যানের হাওয়াতে আমি খাওয়াবো। আজকে কি রান্না করেছি জানো? ডাল ভাত আলু সিদ্ধ। আলু ভাজা না, রাত্রিবেলায় হবে ভেন্ডি আলু ভাজা রুটি। কে খাবে কে খাবে? ওটা না আমি খাবো, তুমি খাবে? প্রিয়াংশুর জন্য গ্লুকন্ডি বানালাম, নিয়ে যাচ্ছি গ্লুকন্ডি নিম্বু পানি। আরেকজন বলে যাচ্ছে দাও মাম্মাম দাও দাও। হ্যাঁ রাখো, দাও মাম্মাম দাও দাও। না এমনি খাবে, এমনি সবাই দেখবে কি করে তুমি গ্লাস দিয়ে খেতে পারো। ভালো করে ধরেছো, সুন্দর করে না খেয়ে দেখাও সবাইকে হাঁটতে হাঁটতে। বড় হয়েছে তো, গ্লাসে করে খেতে হয় গ্লুকন্ডি। ফ্রেশন আপ হয়ে এসে গেছি, আর ওদিকে প্রিয়াংশু ডাকছে, প্রিয়াংশু স্নান করছে। বললাম দাঁড়াও আমি সিঁদুর টিঁদুর পরে নিই, তারপরে আসছি। বললাম আমি এটা নিয়ে করব ওটা নিয়ে করব, স্নান করার সময় কত খেলার লাগে ওর। এই যে মহারাজ স্নান করছে দুতু করতে করতে। আর কি বলবো, এখানে জল ভরছে, প্রিয়াংশু স্নান করে জল নিয়ে আসছে ঠাকুরের জন্য। আচ্ছা অল্প, আচ্ছা ঠিক আছে, এই বেশি দইটা আমি দিয়ে দেব। অল্প ঢালবে, বেশি না, অল্প জল ঢালবে, অল্প অল্প 3 টাইমস বলবে। রাখো। শোনো গরম বসবে না, গরম লেগেছে না? প্রিয়াংশুর পুজো হয়ে গেছে। এই যে আজকে শুধু ভাত আর আলু সিদ্ধ করেছি, ভালো লাগছিল না বলে ওকে খাইয়ে নিচ্ছি, ও খেয়ে নেবে। একেবারে আপনাদের সামনে এসে যাবো সন্ধ্যেবেলায় পারফেক্টলি। বাবা এখানে ঢ্যাঁড়স কাটছে, ঢ্যাঁড়স আলু ভাজা হবে। আর প্রিয়াংশু এখানে দুষ্টু করে যাচ্ছে, এখন পড়তে বসবে। আমি ফ্রিজের কাছে আসলাম, ফ্রিজের লাইটটা আবার জ্বলছে না, দেখতে হবে। দুধটা এখানে রেখে দিলাম, ফ্রিজের লাইট একটা চেঞ্জ করতে হবে। হোমওয়ার্ক করছে, ওকে বলতে লাগে না, ও নিজের জিনিস দেখে নিজে করে নেয়। পেন্সিলটা ঠিক করে ধরো, আমার ভালো লাগছে না। হ্যাঁ অমনি করে নিক, আমি তারপরে খাবার বানাতে যাব। তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে, কাল থেকে স্কুল টাইমিং চেঞ্জ করেছে 8:30 থেকে। ভালো করেছে, এটা 8টা করলেও ভালো হতো, কারণ যে প্রচুর রোদ উঠে যাচ্ছে আজকাল। আশা করছি আমার ব্লগগুলি আপনাদের অবশ্যই ভালো লাগছে। দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন।